হ্যালো, আমি পৌলমি। ওয়েলকাম টু পৌলমিস টিউটোরিয়াল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমাদের টপিক হলো স্ত্রী জনন তন্ত্র। তো প্রথম কথা হচ্ছে ফার্স্টেই ডেফিনিশন বা সংজ্ঞা। স্ত্রী জননতন্ত্র হচ্ছে একটি তন্ত্র যেখানে ডিম্বাণু উৎপাদন, নিঃসরণ, ভ্রূণ গঠন, ভ্রূণের শিশুতে রূপান্তর ইত্যাদি কার্য সম্পর্কীয় অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্রকে গঠন করছে সেটি স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নামে পরিচিত। তো স্ত্রী জননতন্ত্রে একইভাবে পুং জননতন্ত্রের মতনই তিনটে প্রধান অঙ্গগুলোকে প্রধান তিনটে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট প্রধান যৌনাঙ্গ, যেটি কিনা ডিম্বাশয়। তারপরে চলে আসি গৌণ বা আনুষাঙ্গিক যৌনাঙ্গ, যার মধ্যেই পড়ছে ফার্স্ট ডিম্বনালী, যাকে ইংলিশে বলে ফ্যালোপিয়ান টিউব, জরায়ু ইউটেরাস, যোনি ভাজাইনা আর পার্থলিন গ্রন্থি। এরপরে কিছু বহিস্থ যৌনাঙ্গ আছে যেগুলো দেহের বাইরে অবস্থান করছে। সেগুলো কি? মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস আর হচ্ছে ভেস্টিবিউল। তো প্রধান যৌনাঙ্গ আমাদের ডিম্বাশয়ের ক্ষেত্রে কি হচ্ছে? স্ত্রীলোকদের শ্রোণী-গহ্বরের জরায়ুর দুপাশে দুটো ডিম্বাশয় বা একজোড়া ডিম্বাশয় অবস্থান করে। ডিম্বাশয় দুটি ডিম্বরজ্জুর সাহায্যে ডিম্বনালীর নিকটে মেসোভ্যারিয়াম নামক এক ধরনের পর্দা এবং প্রশস্ত যোজক লিগামেন্ট দ্বারা জরায়ুর সঙ্গে অ্যাটাচড থাকে বা সংলগ্ন থাকে। প্রতিটি ডিম্বাশয় কীরকম দেখতে হয়? চ্যাপ্টা এবং কিছুটা উপবৃত্তাকার। এদের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ হয়ে থাকে 3 সেন্টিমিটার আর পুরুত্বের দিক থেকে 2 সেন্টিমিটার হয়ে থাকে। ডিম্বাশয়ের মধ্যে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি থেকে থাকছে, যার মধ্যে পরিণত ডিম্বনালীর মধ্যে ডিম্বাণু অবস্থান করে। তো ডিম্বাশয়ের মধ্যে কি থাকছে? গ্রাফিয়ান ফলিকলস থাকছে, আর পরিণত যে ডিম্বনালী তার মধ্যে ডিম্বাণু বা ওভাম অবস্থান করে। এর প্রধান কাজ কি? ডিম্বাণু উৎপন্ন করাই হচ্ছে ডিম্বাশয়ের প্রধান কাজ এবং কিছু হরমোনস নিঃসরণ করা হচ্ছে ডিম্বাশয়ের কাজ। এরপরে আমরা চলে আসি গৌণ যৌনাঙ্গের মধ্যে ফার্স্টেই বললাম ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, যেটা কিন্তু তোরা ছবিতে এঁকেছিস ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউব কোথায় থাকছে? জরায়ুর উভয় পাশ থেকে দুটো নালী উৎপন্ন হয়ে যে নালী ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাদেরকেই ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব বলে। এদের মোটামুটি একটা অ্যাভারেজ দৈর্ঘ্য হয় 10 to 12 সেন্টিমিটার। এই নালীটি 4টি অংশে বিভক্ত। এটা খুব ভালো করে দেখবি। 4টে অংশ কি? জরায়ুর একদম কাছাকাছি যে বা জরায়ুর সংলগ্ন যে অংশটা সেটাকে বলা হয় ইউটেরাইন। জরায়ুর ইংলিশ হচ্ছে ইউটেরাসের সংলগ্ন যে অঞ্চল তাকে বলছে ইউটেরাইন পার্ট বা ইউটেরাইন অংশ। তারপরে ইউটেরাইনের পরবর্তী যে অংশ সেটাকে বলছে ইস্থমাসের পরবর্তী যে স্ফীত যে অংশটা সেটাকে বলা হয় অ্যাম্পুলা। আর তারপরে ইস্থমাসের পরবর্তী যে স্ফীত অংশ হলো অ্যাম্পুলা, এবং তারপরে একদম লাস্ট ডিম্বনালীর শেষ ভাগে অবস্থিত যে ফানেলের মতন সদৃশ যে অংশটি তাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলা। এই ফানেলের মুক্ত প্রান্তে এর যে একদম শেষ প্রান্তটা, সেখানে প্রান্তে দেখা যায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গুলাকার অংশ থাকে। এই অঙ্গুলাকার যে অংশ এগুলোকে ফিমব্রি বলে। ফিমব্রি কি করে না, ফিমব্রির সাথেই অ্যাটাচড অবস্থায় এখানে ডিম্বাশয় থাকে। ডিম্বনালীর অ্যাম্পুলাতে কিন্তু ডিম্বাণুর নিষেক সম্পন্ন হয়। তাহলে এটা অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে যে ফ্যালোপিয়ান নালীর কোন অংশে নিষেক সম্পন্ন হয়? তাহলে সেটা হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবে অ্যাম্পুলাতে নিষেক সম্পন্ন হয়। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এর কাজ হচ্ছে মূলত ডিম্বাণুকে পরিবহন করা। ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বপ্রান্তে যে অ্যাম্পুলা সেখানে কি হচ্ছে?
নিষেক হচ্ছে, অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণু মিলন ঘটছে। জাইগোট ফ্যালোপিয়ান নালীতে কি করছে, মরুলা ব্লাস্টুলা। এরপরে নিষেক সম্পন্ন হওয়ার পর কিন্তু জাইগোট ফ্যালোপিয়ান নালীতেই তার মরুলা আর ব্লাস্টুলা সেলে পরিণত হয় এবং অবশেষে যখন সেটি ব্লাস্টোসিস্ট হয়ে যাচ্ছে তখন গিয়ে সে জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারে কিন্তু ইমপ্ল্যান্ট হয়। এরপরে চলে আসি জরায়ু। জরায়ু হচ্ছে স্ত্রীদেহের শ্রোণীগহ্বরে মূত্রাশয় এবং মলাশয়ের মাঝখানে যে পেশিময়, এটা একটা পেশিময় অংশ, নাশপাতি আকারের থলি বর্তমান, তাকেই বলা হয় জরায়ু। প্রাপ্তবয়স্কা মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জরায়ুর দৈর্ঘ্য অ্যাভারেজ 6 থেকে 7.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, আর এর পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। পরিণত কিন্তু গর্ভবতী নয়, অ্যাডাল্ট বাট দে আর নট প্রেগনেন্ট, এই রকম যদি কোনো স্ত্রী লোকেদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে জরায়ুর ওজন থাকে প্রায় 60 গ্রাম। 8 মাসের গর্ভাবস্থায় এই দৈর্ঘ্য হয়ে যায় প্রায় 18 থেকে 20 সেন্টিমিটার, যেটা কিনা নর্মাল অবস্থায় থাকে 6 থেকে 7.5 সেন্টিমিটার, সেটা কিন্তু গর্ভাবস্থায় বেড়ে 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়। জরায়ুরও প্রধান 3টে অংশ রয়েছে, যথাক্রমে ফান্ডাস। ফান্ডাস হচ্ছে উপরিভাগের যে প্রশস্ত চওড়া অংশটা, সেটা হচ্ছে জরায়ুর ফান্ডাস পার্ট। তারপরে মাঝখানের যে অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে দেহ। আর সার্ভিক্স, সার্ভিক্স হচ্ছে নিচের দিকে যে নলাকার অংশটা, সেটাকে বলা হচ্ছে সার্ভিক্স। আর সার্ভিক্সের যে গহ্বর, সেই গহ্বরটাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যানাল। আর সার্ভিক্স উপরের দিকে জরায়ুর সঙ্গে ইন্টারনাল অস্টিয়াম এবং বাইরের দিকে যোনির সঙ্গে এক্সটার্নাল, বাইরে মানে এক্সটার্নাল আর ভিতরের দিকে তখন ইন্টারনাল অস্টিয়াম দ্বারা আর বাইরের দিকে এক্সটার্নাল অস্টিয়াম দিয়ে যুক্ত থাকে। জরায়ুর প্রাচীর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জরায়ুর প্রাচীর ত্রিস্তরীয় কলা দ্বারা গঠিত। বাইরের কলা স্তরটাকে মানে পর্যায়ক্রমে স্তরটা একদম বাইরে হচ্ছে পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম পর্দা নামে পরিচিত, এটা পেরিটোনিয়াম পর্দা নামেও পরিচিত। পেরিমেট্রিয়াম বা পেরিটোনিয়াম পর্দা নামেও এটি পরিচিত। মাঝখানে যে পুরু যে ভাগটা, সেই কলা স্তরটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। এটি মসৃণ পেশি দ্বারা গঠিত। এই স্তরে বলশালী সংকোচনে সংকোচনের প্রভাবে কিন্তু শিশু বা বেবি জরায়ুর বাইরে বেরিয়ে আসে। ভিতরের একদম যে গ্রন্থিময় কলাস্তর, সেটাকে বলা হয়ে থাকে এন্ডোমেট্রিয়াম। এই স্তরটি কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেল বা ঋতুচক্রের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় প্রতি মাসে। জরায়ুর কাজ হচ্ছে ব্লাস্টোসিস্ট। আমি বললাম যে ব্লাস্টোসিস্ট হয়ে গেলে জাইগোট যখন মরুলা এবং ব্লাস্টুলা থেকে মানে ব্লাস্টোসিস্টে পরিণত হচ্ছে, তখন কিন্তু এর ইমপ্লান্টেশন হয় কোথায় না, জরায়ুতে। এটি একটি কাজ। এছাড়াও ভ্রূণের বৃদ্ধি 9 মাস 10 দিন ধরে তাকে পালন করে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত করা, শিশুর নির্গমনে বা প্রসবে অংশগ্রহণ করা, মেনস্ট্রুয়েশন সাইকেল বা রজস্রাব ঘটানো ইত্যাদি ইত্যাদি হচ্ছে জরায়ুর কাজ। এরপরে আমাদের থার্ড আনুষঙ্গিক বা গৌণ যৌন অঙ্গের মধ্যে পড়ছে যোনি বা ভ্যাজাইনা। এটি হচ্ছে সার্ভিক্সের পরবর্তী প্রায় 8 to 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট নলাকার অংশ। এটি সার্ভিক্সের শেষ প্রান্ত থেকে বিস্তার লাভ করে দেহের উন্মুক্ত থাকে। যোনি দেহের বাইরে এটি কি দ্বারা উন্মুক্ত থাকে, যোনি ছিদ্র বা যাকে বলা হয় ভ্যাজাইনাল অরিফাইস দ্বারা উন্মুক্ত থাকে। যোনি ছিদ্র হাইমেন নামক পর্দা দ্বারা আবৃত থাকে। এটি কিন্তু যোনিদেহের আম্লিক পরিবেশে কোনো প্রকার প্যাথোজেনিক অর্গানিজমের বৃদ্ধি পাওয়ার হাত থেকে রক্ষা করে থাকে এই হাইমেন নামক অঙ্গটি। কাজ, যৌন সঙ্গমকালে বীর্য ধারণ করা হচ্ছে যোনির কাজ বা ভ্যাজাইনার কাজ। বীর্যকে জরায়ুতে পাঠানো এটির অন্যতম একটি কাজ। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে হাইমেন নিয়ে একটা কুসংস্কার প্রচলিত আছে যে হাইমেন যদি থাকে সেই নারী ভার্জিন বা হাইমেন
না থাকলে সে ভার্জিন, না থাকলে সে ভার্জিন নয়, এইরকম কিছু একটা কুসংস্কার বর্তমান আছে আমাদের সমাজে। কিন্তু এরকম কোনো এরকম কোনো ব্যাপার নেই। হাইমেন কিন্তু কখনোই কারোর ভার্জিনিটির প্রমাণ হিসেবে কাজ করে না, কারণ এটি একটি আংশিক স্তর পর্দার, একটি পাতলা পর্দা, যেটা কিন্তু অনেক সময় শৈশবেই খেলাধুলো বা সাইক্লিং, রেসিং, যে কোনো ধরনের কাজকর্মতে কিন্তু এটা ফেটে যেতে পারে। এরকমও এমনও হতে পারে আবার অনেকে ইন্টারকোর্সে লিপ্ত হওয়া সত্ত্বেও তার হাইমেন সঠিক অবস্থায় থাকতে পারে, আবার এমনও হতে পারে যে কোনো রকম ইন্টারকোর্সে লিপ্ত না হওয়া সত্ত্বেও তার হাইমেন আগে থেকেই ছিঁড়ে যেতে পারে। তাই এই হাইমেন দ্বারা সতীত্ব যে প্রমাণ বা এরকম কিছু একটা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। এটা একেবারে একটা ভুল ধারণা, একটা কুসংস্কার। এটি দ্বারা কারোর ভার্জিনিটি নির্ণয় করা সম্ভব নয়। এরপরে আমাদের 4 নম্বর এবং লাস্ট যে আনুষঙ্গিক অঙ্গ রয়েছে সেটি হলো বার্থোলিন গ্রন্থি। এটি যোনি ছিদ্রের নিকটে অর্থাৎ ভ্যাজাইনাল অরিফাইসের কাছেই অঞ্চলে অবস্থান করে। দুটো ছোট্ট মটরদানার মতন বার্থোলিন গ্রন্থি থাকে। এই গ্রন্থি কী করে? মিউকাস ক্ষরণ করে, যা যোনিপথকে পিচ্ছিল করতে সাহায্য করে থাকে। এটার কাজটা কিন্তু ওই অনেকটাই আমাদের যখন আমরা পুংজননতন্ত্র পড়েছি, পুংজননতন্ত্রের যে কাউপার গ্রন্থি পড়েছি, সেই কাউপার গ্রন্থির মতনই এর গঠনটাও অনেকটা এবং কাজটাও সেম। লাস্ট বহিস্থ যৌনাঙ্গ আমাদের সেই বহিস্থ যৌনাঙ্গের ফার্স্ট যে অংশ, বহিস্থ যৌনাঙ্গকে আমরা মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল দিয়ে বললাম, কিন্তু এটাকে কিন্তু আমরা দুটো অংশে বিভক্ত করতে পারি। এক আমাদের বহির্জননেন্দ্রিয় বা ভালভা, আরেকটি এরই আন্ডারে আরেকটি পার্ট অংশ এর সাথে ইনক্লুড হয়, সেটি হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি। ভালভা বা বহির্জননেন্দ্রিয়, তার একদম ফার্স্ট যে অংশটি সেটি হচ্ছে মন্স পিউবিস। এটা একদম ভালভার বাইরে উপরের অংশ এবং পিউবিস অস্থির উপরে অবস্থান করে। এটি অ্যাডিপোস কলা দ্বারা গঠিত হওয়ার জন্য নরম হয়। তো এখানে কিন্তু একটা কোয়েশ্চেন যে মন্স পিউবিস কোন কলা দ্বারা গঠিত? অ্যাডিপোস কলা দ্বারা গঠিত, এটা সবসময় মাথায় রাখবে। এটি চামড়ার আচ্ছাদনে থাকে। পিউবিস রোম দ্বারা আবৃত থাকে। সেকেন্ড পার্ট লেবিয়া মেজোরা। মেজোরা থেকেই বোঝা যাচ্ছে যে বড়, ভাল্বকে বেষ্টন করে দুপাশে পুরু চামড়ার যে ভাঁজ দেখা যায় সেটাকে বলা হয় লেবিয়া মেজোরা। এটি পুরো চর্বির একটি স্তর দিয়ে গঠিত। এদের কিনারায় রোম আচ্ছাদিত থাকছে। লেবিয়া মাইনোরা হলো পুরুষদের পেনাইল ইউরেথ্রার সমসংস্থ অঙ্গ। লেবিয়া মাইনোরার কথা বলা হচ্ছে। লেবিয়া মাইনোরা মেজোরার পরবর্তী ভাঁজ এবং অপেক্ষাকৃত পাতলা। মাইনোরা থেকে বোঝা যাচ্ছে সেটা আকারেও ছোট, আর মেজোরা হচ্ছে বড়। লাস্ট ক্লাইটোরিস। ক্লাইটোরিস এটি এক প্রকার ক্ষুদ্র দণ্ডাকার পেশিময় অঙ্গবিশেষ, যা ঊর্ধ্বপ্রান্তে লেবিয়া মেজোরা এবং মাইনোরার সংযোগস্থলে অবস্থিত। এরপরে ভেস্টিবিউল। এটি দুটি লেবিয়া মাইনরের মধ্যবর্তী স্থান। এখানেই হাইমেন নামক পর্দা লাগানো থাকে। পর্দার কেন্দ্রে একটি ছিদ্রের মধ্যে দিয়ে যোনি বাইরের দিকে উন্মুক্ত থাকে, যাকে বলা হয় যোনি ছিদ্র বা ভ্যাজাইনাল অরিফাইস। যোনি ছিদ্রের ঠিক উপরে থাকে মূত্রছিদ্র। ভেস্টিবিউলের মধ্যে কি অবস্থান করে? বার্থোলিন গ্রন্থিদ্বয় এই ভেস্টিবিউলের মধ্যে অবস্থান করে, যার কাজ কিন্তু সেম অ্যাজ কাউপার গ্ল্যান্ড। তারপরে আরেকটি পার্ট রয়েছে পেরিনিয়াম। পায়ুছিদ্র আর যোনিছিদ্রের মাঝের যে অংশটি সেটিকে বলা হয়ে থাকে পেরিনিয়াম। অনেক সময় পেরিনিয়াম শর্ট কোয়েশ্চেনে আসে। এরপরে সেটি হচ্ছে আমাদের বহিস্থ যৌনাঙ্গেরই একটি পার্ট, সেটি হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। এটিও কিন্তু একটি গৌণ যৌন গ্রন্থি। এই গ্রন্থি পুরুষদের ক্ষেত্রে ক্ষুদ্র এবং অপরিণত থাকে। স্ত্রীলোকদের ক্ষেত্রে শৈশবকালে অপরিণত থাকে, কিন্তু বয়ঃসন্ধিকালে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডের পর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে এটি বড় হয় এবং একটি স্ট্যান্ডার্ড আকার ধারণ করে। গর্ভাবস্থায় এই গ্রন্থি দুটি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সন্তান প্রসবের পর প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ বা মিল্ক
উৎপাদন শুরু হয় এবং অক্সিটোসিনের প্রভাবে দুগ্ধ ক্ষরণ উদ্দীপিত হয়। এখানে হরমোনের অ্যাক্টিভিটিগুলো খুব ইম্পর্টেন্ট, যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের প্রভাবে এদের বৃদ্ধি, মানে স্তন গ্রন্থির বৃদ্ধি হচ্ছে। প্রোল্যাক্টিনের প্রভাবে গর্ভাবস্থায় নয়, গর্ভাবস্থার পর সন্তান প্রসবের পর কিন্তু মাথায় রাখতে হবে, তখনই প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে দুগ্ধ উৎপন্ন হয়ে থাকে। আর অক্সিটোসিন, এই যে সন্তান প্রসবের পর যে প্রোল্যাক্টিন নিঃসৃত হতে হবে তাকে যে সিগন্যালটা যোগাচ্ছে সেটি হচ্ছে অক্সিটোসিন হরমোন, যার প্রভাবে দুগ্ধক্ষরণ উদ্দীপিত হয়ে থাকে। এবং স্তনগ্রন্থি দুটি গ্রন্থিময় কলা, ফাইব্রাস কলা আর চর্বি কলা দ্বারা গঠিত পর্যায়ক্রমে। প্রতিটি স্তনগ্রন্থিতে 15 থেকে 20টি লতি অবস্থান করে বা লোবস থাকে। প্রতিটি লতি আবার অনেকগুলো উপলতি নিয়ে গঠিত। প্রতিটি লতিতে কতগুলি করে দুগ্ধ নিঃসরণ গ্রন্থি থাকে। গ্রন্থিগুলি থেকে উৎপন্ন গ্রন্থি নালী স্তনগ্রন্থির মধ্যে বা নিপলসের মধ্যে উন্মুক্ত থাকে। স্তনগ্রন্থির প্রায় কেন্দ্রে নিপল অবস্থান করে। এদেরকে বেষ্টন করে যে কলা হালকা কালচে রঙের রঞ্জক স্তর থাকে তাদেরকে বলা হয় অ্যারিওলা। এই অ্যারিওলা অংশে বা স্তরে অসংখ্য সেবেসিয়াস গ্রন্থি থাকে, যা অ্যারিওলার গ্রন্থি বা যাদেরকে বলা হচ্ছে অ্যারিওলার গ্রন্থি বা অ্যারিওলার গ্ল্যান্ড। এই স্তর গর্ভাবস্থায় ঘন কালো বর্ণ ধারণ করে। এর কাজ দুগ্ধ উৎপাদন করা হচ্ছে প্রধান কাজ এবং ক্ষরণ করা। এবং এখানে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে তাহলে পুরুষ দেহে কেন স্তনগ্রন্থির বৃদ্ধি হচ্ছে না? কারণ ওটাই যে ইস্ট্রোজেন হরমোন যেহেতু পুরুষ দেহে নিঃসৃত হয় না, ক্ষরিত হয় না, তাই পুরুষ দেহে স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে না। এই অবধি হচ্ছে স্ত্রী জননতন্ত্রে অঙ্গগুলো কী কী এবং তাদের কাজ। এরপরে স্ত্রী জননতন্ত্রের প্রধান কাজ, তার মানে যদি আমি বলি তাহলে এই সবকটা অর্গ্যানসের যা কাজ তাদেরকে কম্প্যাক্ট করলে যেটা দাঁড়াবে সেটাই হবে স্ত্রী জননতন্ত্রের প্রধান কাজ। সেটা তোরা এবার অটোমেটিক্যালি বলতে পারবি, এই অর্গ্যানসগুলোর কাজগুলোকে অ্যাড করে দিলেই সেগুলি হয়ে যাবে প্রধান কাজ। এরপরে হচ্ছে স্ত্রী জননতন্ত্রের হরমোনের নিয়ন্ত্রণ। হরমোনের নিয়ন্ত্রণ কি বলছে? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন GnRH কি করে? অগ্রপিটুইটারিকে উদ্দীপিত করে। এর ফলে কি হচ্ছে? অগ্রপিটুইটারি থেকে LH আর FSH লিউটিনাইজিং হরমোন আর ফলিকিউলার স্টিমিউলেটিং হরমোন নিঃসৃত হয়। FSH কি করছে? ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে তাকে উদ্দীপনা যোগাচ্ছে। ডিম্বথলিকে কিসের জন্য? ইস্ট্রোজেন হরমোন নিঃসরণের জন্য উদ্দীপনা যোগায়। আর LH লিউটিনাইজিং হরমোন কি করে? ডিম্বাশয়ের যে কর্পাস লিউটিয়াম, সেই কর্পাস লিউটিয়ামকে উদ্দীপিত করে এবং তার ফলে সেখান থেকে কোন হরমোন ক্ষরণ হয়? প্রোজেস্টেরন এবং কিছু ইস্ট্রোজেনও ক্ষরিত হয়। রক্তে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে, যখন রক্তের মধ্যে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যাচ্ছে তখন GnRH ক্ষরণ হ্রাস পায়। GnRH ক্ষরণ হ্রাস পায়, তার মানে তখন যখন রক্তে প্রোজেস্টেরনের মান বেড়ে যাচ্ছে তখন অগ্রপিটুইটারির কাছে নেগেটিভ ফিডব্যাক পৌঁছচ্ছে, যার ফলে GnRH এর ক্ষরণ হ্রাস পায়, যা কি করছে? FSH এবং LH ক্ষরণে বাধা যোগাচ্ছে। কারণ GnRH যদি ক্ষরণে বাধা প্রাপ্ত হয় তাহলে অবভিয়াসলি LH আর FSH নিঃসৃত হবে না। এরপরে কি হচ্ছে? প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেনের অতিরিক্ত ক্ষরণের ফলে হাইপোথ্যালামাসে উদ্দীপনাকে এরা প্রশমিত করে এবং অগ্রপিটুইটারির কাজে এরা বাধা দান করে, ফলে FSH আর LH এর ক্ষরণের পরিমাণ কমে যায়। যখন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দুটোই অধিক ক্ষরণ হয় এবং তার ফলে কি হয়? এই অতিরিক্ত ক্ষরণের ফলে হাইপোথ্যালামাসে, শুধুমাত্র GnRH না, একেবারে ডিরেক্ট হাইপোথ্যালামাস পর্যন্ত নেগেটিভ ফিডব্যাক গিয়ে পৌঁছয় এবং তার ফলে FSH আর LH এর ক্ষরণের পরিমাণ আরও কমে যায়। এটা হচ্ছে হরমোনাল কন্ট্রোল অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার এর আগের দিন আমরা যেমন পুং জননতন্ত্রের কিছু গোলযোগ পড়েছিলাম, সেমভাবে স্ত্রী জননতন্ত্রের কিছু গোলযোগ রয়েছে। ফার্স্ট অফ অল মেনস্ট্রুয়াল গোলযোগ।
এই মেনস্ট্রুয়াল গোলযোগের মধ্যে বিভিন্ন টাইপস রয়েছে, যেমন অ্যামেনোরিয়া, যেটা হচ্ছে ঋতুস্রাব না হওয়া বা মেনস্ট্রুয়েশন সাইকেল না হওয়াটা হচ্ছে অ্যামেনোরিয়া। মেনোরেজিয়া মানে হচ্ছে অতিরিক্ত মেনস্ট্রুয়েশন। তারপর আছে ডিসমেনোরিয়া হচ্ছে যন্ত্রণাদায়ক মেনস্ট্রুয়েশন। এরপরে আসে ব্রেস্ট ক্যান্সার, স্তনগ্রন্থি ক্যান্সার। স্তনগ্রন্থিতে লাম্প দেখা যায় যা ম্যালিগনেন্ট হলে তাকে বলা হয় ব্রেস্ট ক্যান্সার। সার্জারি পদ্ধতিতে ম্যামারি গ্ল্যান্ডকে বাদ দিয়ে দেওয়া হয়। স্তনের আকার পরিবর্তন এবং নিপেলের চারিদিকে র্যাশ, ফুলে ওঠা, ক্রমাগত ব্যথা হওয়া ইত্যাদি লক্ষণ দ্বারা কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে ডিনোট করা হয়, আইডেন্টিফাই করা হয়। সাধারণত 30 বছরের পর থেকেই এই স্তন ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। ম্যাসেক্টমি পদ্ধতি দ্বারা এটি চিকিৎসা করা হয় সাধারণত বিধবা বা অবিবাহিত মেয়েদের, এবং যে মা বাচ্চাকে স্তন পান করান না তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 3 নম্বর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। জরায়ুর সার্ভিক্সের যে ক্যান্সার তাকেই বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। রেডিয়েশন পদ্ধতি বা সার্জারির মাধ্যমে এতে চিকিৎসা করা হয়ে থাকে। সার্ভাইকাল ক্যান্সার কিন্তু এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়ে থাকে। এতে শ্রোণীদেশে ব্যথা, ভাজাইনা অর্থাৎ যোনি অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি ইত্যাদি রোগ লক্ষণ প্রকাশিত হয়ে থাকে। 4 নম্বর ওভারিয়ান সিস্ট, যেটা কিনা বর্তমান সমাজে 99% মেয়েদের মধ্যে এই ওভারিয়ান সিস্ট বা পলিসিস্টিক ওভারির সম্ভাবনা এখন অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে কি হয় না, অনেক সময় ডিম্বাশয়ের মধ্যে তরলপূর্ণ সিস্ট গঠিত হয়। এদের আকার 2 সেন্টিমিটার হয়, খুব ছোট্ট আকারে হয়। এদেরকে ওভারিয়ান সিস্ট বলে। প্রয়োজনে সার্জারি করতে হয়, সেটা খুব প্রচুর পরিমাণে সেটা বেড়ে গেলে নয়। সাধারণত এটা কোনো ক্ষতিকারক নয়। এর জন্য বিভিন্ন ধরনের প্রবলেমস দেখা দিতে পারে, এবং এই যে আমি বললাম 99% মেয়ের মধ্যে এই সম্ভাবনা হয়ে গেছে, যে সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে পিসিওডি বা পলিসিস্টিক ওভারি প্রবলেম। তো এদের ক্ষেত্রে এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বর্তমান লাইফস্টাইল, জাঙ্ক ফুড, খাদ্যের যে অভ্যেস সেটা ঠিকঠাক না হওয়ায়, এবং বিভিন্ন ধরনের পলিউশন, স্ট্রেস ইত্যাদি বিভিন্ন কারণে ওয়েট বেড়ে যাওয়া, বিভিন্ন কারণে এই পলিসিস্টিক ওভারি এখন একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সামান্য ওষুধের মাধ্যমে, কিছু এক্সারসাইজ, বেশি করে জল ইত্যাদির মাধ্যমে এই ট্রিটমেন্ট করা সম্ভব। এরপরে 5 নম্বর আছে একটোপিক প্রেগন্যান্সি। জরায়ু ছাড়া অন্য কোনো স্থানে, বিশেষ করে ডিম্বনালীতে ফ্যালোপিয়ান দেখা গেল ওভারিতে নিষেক হলো, তারপরে মরুলা ব্লাস্টুলা হওয়ার পর ইউটেরাসে এসে, ওভারিতে বলছি, ফ্যালোপিয়ান টিউবে আর কি নিষেক হলো, তারপরে ইউটেরাসে এসে ব্লাস্টোসিস্টে পরিণত হওয়ার পর ইউটেরাসে এসে তো তার ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে যদি সেই ইমপ্ল্যান্টেশন ফ্যালোপিয়ান টিউবেই হয়ে যায় তখন তাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। তারপরে আছে ওফোরাইটিস হচ্ছে জীবাণু বা কোনো ভাইরাস বা কোনো মাইক্রোবস দ্বারা ডিম্বাশয়ের যখন প্রদাহ, ডিম্বাশয়ে জ্বালা, এই ধরনের যদি কিছু রোগের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ওফোরাইটিস। এরপরে একটোপিক ডিম্বাশয়, এর আগে পেলাম একটোপিক প্রেগন্যান্সি, এটি হচ্ছে একটোপিক ডিম্বাশয়। ডিম্বাশয় যখন তার নির্দিষ্ট স্থানে না থেকে দেখা যাচ্ছে ইঙ্গুইনাল ক্যানালে থাকে, তখন একটি অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, এটিকে বলা হচ্ছে একটোপিক ডিম্বাশয়। 8 নম্বরের যে প্রবলেম সেটিকে বলছে হিস্টেরোকটেমি। হিস্টেরোকটেমিতে কি হচ্ছে, এটি হচ্ছে শল্য চিকিৎসার দ্বারা যখন জরায়ুকে বাদ দিয়ে দেওয়া হয় তখন এটাকে বলা হয় হিস্টেরোকটেমি। এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইউটেরাসের ভিতরের যে দেওয়াল বা অর্ধগাত্রে থাকা এন্ডোমেট্রিয়াম যদি ইউটেরাসের বাইরে বৃদ্ধি পায়, সেই অবস্থাকে এন্ডোমেট্রিওসিস বলে। সাধারণত এই অবস্থায় কি হয়, ঋতুস্রাবের আগে বা মেনস্ট্রুয়েশন সাইকেলের আগে প্রচণ্ড যন্ত্রণা দেখা যায়।
বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি, সাধারণত 30% মহিলাদের ক্ষেত্রে এটা দেখা যায়। ডিম্বাণু কম উৎপাদন, স্ত্রী জননতন্ত্রে ভ্রূণের রোপণে বাধা, রোপিত ভ্রূণের দ্বারা বাধা, বিভিন্ন কারণের জন্য ইনফার্টিলিটি দেখা যায়। আবার অনেক সময় নিষেক না হওয়া, শুক্রাণুর বিরুদ্ধে রক্তে অ্যান্টিবডি গড়ে ওঠা ইত্যাদির জন্যও কিন্তু বন্ধ্যাত্ব হয়ে থাকে। এছাড়াও স্ত্রীদের ত্রুটিপূর্ণ যৌন উত্তেজনা, মানে সাধারণত সঙ্গমকালে যৌনাঙ্গে তৈলাক্তকরণের অভাব দেখা যায়, অর্থাৎ মানে বার্থোলিন গ্রন্থির যে সিক্রেশন, মিউকাস সিক্রেশন ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। পেলভিক ইনফ্ল্যামেশন ডিজিজ হয়ে থাকে। শ্রোণীদেহের অঞ্চলে প্রদাহ দেখা যায়, বিভিন্ন ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়ে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে গনোকক্কাস দ্বারা কিন্তু গনেরিয়া। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।